এই তোমরা চ্যাট বক্সে এগুলো লেখার দরকার নেই, হ্যাঁ চ্যাট বক্স আমি কখনোই চেক করি না, আইডি চ্যাট বক্সে লেখার দরকার নেই। আচ্ছা দেখো তাহলে আমাদের দেখো কসি ইন্টিগ্রাল থিওরেম, তো আমরা যখন ওইখানে পড়ছিলাম এটা হচ্ছে কসি ইন্টিগ্রাল থিওরেম না। আচ্ছা দেখো কস ইন্টিগ্রাল থিওরেম হচ্ছে আমাদের, আর এরপরে লেকচার আমরা পড়বো হচ্ছে কস ইন্টিগ্রাল ফর্মুলা। এখানে দেখো এ তখন থাকবে এফ ও আর এম ইউ এল, কস ইন্টিগ্রাল ফর্মুলা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কখন কস ইন্টিগ্রাল থিওরেম হবে আর কখন কস ইন্টিগ্রাল ফর্মুলা হবে। কস ইন্টিগ্রাল থিওরেমটা হচ্ছে যদি আমাদের সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে কোন জায়গায়, ইফ এ ফাংশন এফ অফ জেড, একটা ফাংশন এফ অফ জেড যদি কি হয় is analytic হয় and its derivative f prime z continuous at all points inside and on a simple closed curve C, then f of z integration dz equals to 0। তোমরা কিছুই বোঝো নাই আমি জানি, বেসিক্যালি আমাদেরকে বলছে যে আমাদের একটা f of z একটা ফাংশন দেওয়া থাকবে, সেটা যেটা ধরো যেটা ধরো f of z equals to say ধরো আমাদের z কিউব থাকলো, হ্যাঁ বা z স্কয়ার থাকলো বা z কিউব থাকলো, এটা একটা z এর ফাংশন। এখন এইটা যদি অ্যানালাইটিক হয়, এখন অ্যানালাইটিক হওয়া মানে হচ্ছে এই z ইকুয়াল টু ধরো x প্লাস i যদি আমরা লিখি, তাহলে আমি যদি এখানে x প্লাস i হোল স্কয়ার দেই, তো আলটিমেটলি আমাদের ধরো কি আসবে, আমাদের ধরো কস ইন্টিগ্রাল ফর্মুলার অ্যানালাইটিক কিনা, অর্থাৎ সে তখন যেহেতু আমাদের এইটা আসলে তখন এইটা এফ অফ জেড মানে তো আসলে ডব্লিউ, ডব্লিউ মানে ইউ প্লাস আইভি, ইউ প্লাস আইভি থাকবে ধরো, তাহলে এইটা একটা, তাহলে এই রিয়াল পার্টটাকে এক্স এর, অর্থাৎ রিয়াল পার্টটাকে আমরা ইউ বলবো আর ইমাজিনারি পার্টটা আমরা কি বলবো, ভি বলবো, তাই না? তো তাহলে আমাদের সেই ক্ষেত্রে যদি আমরা কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই অ্যানালাইটিক হতে গেলে আমাদের কি করতে হবে, ডেল ইউ ডেল ওয়াই সমান ডেল ভি ডেল এক্স, অর্থাৎ কসি রিমান ইকুয়েশন, আর ডেল ইউ ডেল ওয়াই সমান ধরো মাইনাস ডেল ভি ডেল এক্স। অর্থাৎ আমার যখন কসি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে তখন সেটা কি হবে, অ্যানালাইটিক। অ্যানালাইটিক হবে। ঘটনা কিন্তু এইটাই তো নাকি, না অন্য কিছু? না স্যার এটাই। তো তোমরা এটা তো জানোই, তাহলে যখন আমরা একটা ফাংশন যখন অ্যানালাইটিক হবে, তাহলে অ্যানালাইটিকের সাথে যেহেতু ডেরিভেটিভের সাথে সম্পর্ক আছে, তাহলে নিশ্চয়ই তার ডেরিভেটিভ হবে কন্টিনিউয়াস এট অল পয়েন্টস ইনসাইড অন এ সিম্পল ক্লোজড কার্ভ সি। অর্থাৎ আমাদের যে একটা কার্ভ দেওয়া থাকবে, যে কার্ভের জন্য আমি ইন্টিগ্রেশন তৈরি করব, অর্থাৎ আমাদের এই যে সিটা এটাকে বলে আমরা লাইন ইন্টিগ্রেশন, মানে কোনো একটা লাইন বরাবর বা কোনো একটা কার্ভ বরাবর সেই ইন্টিগ্রেশনটা আমরা করার চেষ্টা করব। এখন সেইটা যদি আমাদের ধরো সেই যে কার্ভটা দেওয়া আছে, সে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে এটা একটা ধরো বৃত্ত, এটা একটা কার্ভ তৈরি করছে, যে পয়েন্টটা আমার দেওয়া থাকবে যেমন ধরো z মাইনাস a, এই বৃত্তের মধ্যে এমন কোনো বিন্দু থাকবে না এর মধ্যে যেটার জন্য ওই ফাংশনটা কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়। অর্থাৎ যদি আনডিফাইন্ড হয়ে যায় তাহলে সরাসরি সেটা ডিফারেন্ট কেস। যদি আমাদের কোনো একটা বিন্দু থাকে যার জন্য সে যদি আনডিফাইন্ড হবে, তাহলে সেটার জন্য আমরা ওই পয়েন্টের জন্য অ্যানালাইটিক না। অথচ যদি আমাদের এই বৃত্ত থাকলো, এই বৃত্তের মধ্যে এমন কোনো বিন্দু যদি খুঁজে না পাওয়া যায় ওই ফাংশনের ক্ষেত্রে, যদি সব বিন্দুর জন্য অ্যানালাইটিক, তাহলে আমরা সেটার জন্য কোনো ক্যালকুলেশন করব না, সরাসরি ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 0 লিখে দিব। তো যদি আমাদের কোনো বিন্দু পাওয়া যায় যার জন্য সে আনডিফাইন্ড, তখন সেটা কসি ইন্টিগ্রাল ফর্মুলা হবে। এখন একটা বিন্দু পাওয়া গেলে একটা, একাধিক বিন্দু পাওয়া যেতে পারে তখন কসি ইন্টিগ্রাল ফর্মুলা। আর যদি কোনো বিন্দু না পাওয়া যায়, যদি ওই ফাংশনটা অর্থাৎ এফ অফ জেডটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে সরাসরি আমরা ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 0 লিখে দিব। এটা হচ্ছে আমাদের কসি ইন্টিগ্রাল থিওরেম আর কসি ইন্টিগ্রাল ফর্মুলার মধ্যে পার্থক্য। তোমরা কি বুঝতে পারছো? স্যার বৃত্তটা একটু বলা যাবে? অবশ্যই বলবো, আমি একটু পরে এক্সপ্লেনেশন সহকারে বলবো, আমি দেখাবো, এখানে তোমরা বুঝবা না। সো বিষয়টা হচ্ছে, হ্যাঁ
বিষয়টা হচ্ছে ইন্টিগ্রাল থিওরেমটা হচ্ছে সে আমি যদি একটা তোমার একটা ফাংশন বলে দিলাম যে ধরো আমি তোমাকে বলে দিলাম ধরো জেড জেড মাইনাস ধরো জেড প্লাস 2 ভাগ ধরো জেড। এখন জেড এখানে জেড মাইনাস ধরো এখানে আসলে শূন্য আছে, জেড মানে আসলে জেড মাইনাস শূন্য, কারণ জেড মাইনাস এ আমাদেরকে জানতে হবে। এইখানে জেড এর জায়গায় কত বসালে এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যায়? জেড এর জায়গায় কত বসালে বলো? 0 জিরো বসালে। 0 বসালে। জিরো বসালে এখন আমার যে বৃত্ত সমীকরণটা দেওয়া থাকবে, যে বৃত্ত দেওয়া থাকবে, যে বৃত্ত যেমন ধরো আমার একটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে সে মডুলাস অফ জেড ইকুয়ালস টু ধরো 1। এখন এটা যে একটা বৃত্ত সমীকরণ এটা তুমি বুঝো, মডুলাস অফ জেড মানে কত? ধরো x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু ধরো কত দেওয়া আছে 1। তাহলে আমি কত করব, রুট ওভার ধরো এক্স স্কয়ার, এখানে আই ওয়াই না আই হবে একটা, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত আসবে ধরো 1। তাহলে আমাদের সুতরাং কত আসবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত আসবে 1। তাহলে এটা একটা কোন বিন্দুগামী সমীকরণ, যা ছিল একটা জটিল সংখ্যা তুমি নিয়ে আসছো কোথায়, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক নাকি? তাহলে এটা যে একটা বৃত্তীয় সমীকরণ এটা কি বুঝতে পারছো? নাকি বোঝা যাচ্ছে না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই যে মডুলাস অফ জেড ইকুয়ালস টু 1 দেওয়া আছে, এটা হচ্ছে তোমার এফ অফ জেড দেওয়া আছে, খেয়াল করো। আর এফ অফ জেডটা আর তোমার যে কার্ভ বা যে কার্ভ দেওয়া আছে সেটা সমীকরণ কত আছে, মডুলাস অফ জেড ইকুয়ালস টু 1। আমি অঙ্ক করাবো যখন তখন ভালোভাবে বুঝবে, এখন একটু খেয়াল করো। তাহলে এই মডুলাস অফ জেড ইকুয়ালস টু 1 এটা আসলে একটা কিসের সমীকরণ দেখো, এখান থেকে কি আসছে, আমরা একটা কিসের সমীকরণ পাইছি? স্যার বৃত্তের বৃত্তের সমীকরণ। এই বৃত্তের এই বিন্দু কোন বিন্দুগামী বৃত্তটা? 0 0 মূল বিন্দুগামী। আর মূল এই বিন্দু ব্যাসার্ধ কত? 1 1। তাহলে আমি যে বৃত্তটা আঁকছি সেটা আমি 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত ধরে এঁকে ফেলবো। এইবার আমি দেখব যে বিন্দুর জন্য আনডিফাইন্ড হচ্ছে ফাংশনটা সেইটা কি আমাদের এর মধ্যে পড়ে কিনা। তাহলে জেড এর মান কত বসাইলে তোমার আনডিফাইন্ড হচ্ছে এটা? 0 বসালে। 0 স্যার। 0 বসালে। 0 বসাইলে। আচ্ছা, জেড এর মান 0 মানে আসলে x প্লাস আই ওয়াই ইকুয়ালস টু 0 প্লাস আই ইন্টু কত 0। তাহলে x আর y স্থানাঙ্ক কত? স্যার 0 0 0 0 0 0। সেই 0 0 বৃত্তটা যদি আমি এই বৃত্তের মধ্যে বসে সেটা কি এখানে পড়তেছে না? জি স্যার। জি স্যার। তাহলে যে বিন্দুর জন্য আনডিফাইন্ড হচ্ছে, কত জন্য আনডিফাইন্ড হচ্ছে? 0 0 জন্য। বিন্দু। সেই জিরোটা তো এই বৃত্তের মধ্যে পড়ে যাচ্ছে, বৃত্তের ভিতরে পড়তেছে না। জি স্যার। তাইলে সেক্ষেত্রে কস ইন্টিগ্রাল থিওরেম না, কস ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করব। কি ব্যবহার করব? অর্থাৎ আমাদের শর্ত হচ্ছে এই শর্ত, এটা কখন আমরা ব্যবহার করব, যদি সে অ্যানালাইটিক হয় এবং ডেরিভেটিভ এক্সিস্ট করে এট অল পয়েন্টস, কন্টিনিউয়াস, অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে এবং অ্যানালাইটিক হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জেডের মানটা শূন্যের জন্য কি হয় না, অ্যানালাইটিক হয় না, কারণ জেডের মান 0 বসালে তো আনডিফাইন্ড হয়ে গেল। তো আমাকে বলছে যদি সকল বিন্দুতে অ্যানালাইটিক হয় এবং ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে ইনসাইড বৃত্তের ভিতরে এন্ড অন এবং বৃত্তের উপরে পরিধির উপরে হইলে হবে, সমস্যা নেই। অন সিম্পল পোস্ট কাট যদি সব বিন্দুতে হয়ে যায় তাহলে সরাসরি আমরা এটা দিয়ে দিব, আমি ওইটা তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমাদের এই শর্তে, এই অঙ্কে, এই ফাংশনে এটা কিন্তু আমাদের এই শর্ত স্যাটিসফাই করছে না। কেন? জেড ইকুয়ালস টু 0 বিন্দুতে আনডিফাইন্ড হচ্ছে এবং সেই জেড ইকুয়ালস টু 0 বিন্দুটা আমাদের এই বৃত্তের ভিতরেই পড়তেছে, বৃত্তের উপরেও পড়তেছে না, বৃত্তের বাইরে পড়তেছে না, বৃত্তের উপরে অথবা বৃত্তের ভিতরে পড়লে কিন্তু হবে। অর্থাৎ এটা এখানে পড়তেছে, তার মানে এটার জন্য আমাদের এই কস ইন্টিগ্রাল থিওরেম ব্যবহার করা যাবে না, এটার জন্য ফর্মুলা ব্যবহার করতে হবে। একটু পরের লেকচারে আমরা তোমাদেরকে ফর্মুলা পড়াবো। তাহলে আমি স্যার যদি এই যে এখানে জেড ইকুয়ালস টু জেড মাইনাস 2 যদি আমি দেই, ধরো জেড মাইনাস 2 দিয়ে দিলাম, সে এখন খেয়াল করো এই জেড মাইনাস 2 দিলাম, তাহলে এখানে জেড এর মান কতর জন্য আনডিফাইন্ড হচ্ছে এটা? 2 স্যার। 2 এর জন্য। তাহলে আমি এখানে কত আসবে 2, তাহলে কত 2, i0, তাহলে আমাদের x এর স্থানাঙ্ক কত 2 আর y 2 স্থানাঙ্ক কত 0। তাহলে এখন তুমি যদি এটাকে যদি xy, এটা তো আমাদের মূল বিন্দুগামী, তো এটা আসলে এভাবে করে হবে, এটা ধরো x অক্ষ, এটা ধরো y অক্ষ। এখন তাহলে আমাদের
এই বৃত্ত এখান পর্যন্ত হচ্ছে ধরো 1, এখান পর্যন্ত ধরো 2, তাহলে 2 0। আমি যে ফাংশনটা যে বিন্দুর জন্য আনডিফাইন্ড হচ্ছে সেটা কি বৃত্তের উপরে পড়তেছে নাকি বৃত্তের ভিতরে পড়তেছে নাকি বৃত্তের বাইরে পড়তেছে? স্যার বাইরে বাইরে। পড়তেছে স্যার। বাইরে পড়তেছে। তাহলে এই যে বাইরে পড়লো, অসংজ্ঞায়িত যে হইলো, সেটা কি এই ফাংশনের অ্যানালাইটিকের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে বৃত্তের ভিতরে? না স্যার, পড়বে না। কেন? সে তো বৃত্তের বাইরে, যেটার জন্য অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে সেটা কোথায়? বৃত্তের বৃত্তের বাইরে। উপরেও, বৃত্তের উপরেও না, বৃত্তের ভিতরেও না। তাহলে বৃত্তের ভিতরে সকল বিন্দুর জন্য আমাদের এই ফাংশনটা কন্টিনিউয়াস, জি অর্থাৎ স্যার। 0 থেকে 1 পর্যন্ত এমন কোনো ভ্যালু আছে যেটার জন্য আনডিফাইন্ড হয়ে যাবে? না স্যার। নাই। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা সরাসরি ইন্টিগ্রেশন, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা হবে এই ফাংশন ইকুয়াল টু কত? 0, যেটা এই শর্তে বলে দিয়েছে। সকল বিন্দুর জন্য অ্যানালাইটিক হবে, ওই বিন্দুর বৃত্তের ভিতর সকল বিন্দুর জন্য, বৃত্তের উপরে সকল বিন্দুর জন্য সে অ্যানালাইটিক হবে এবং ডেরিভেটিভ যে এক্সিস্ট করে, তাহলে আমরা কস ইন্টিগ্রাল থিওরেম। আর যদি কোনো বিন্দুতে সে অ্যানালাইটিক না হয়, ওটা আনডিফাইন্ড হয়ে যাবে, সেটা যদি বৃত্তের ভিতরে পড়ে যাবে, বৃত্তের উপরে পড়ে যায়, তখন সেটা কস ইন্টিগ্রাল ফর্মুলা। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। জি স্যার ঠিক, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। আর এই জায়গায় যদি 1 হইতো তারপরেও তো স্যার এটাই তাইলে হইতো, তাই তাইলে না স্যার? তাইলে তো হ্যাঁ, এই জায়গায় 1 জি হইলো, স্যার। যদি এখানে 1 দিতাম, সে 1টা জি তো স্যার। বৃত্তের উপরে পড়তেছে, জি উপরে স্যার। পড়তেছে না, তখন সেটার জন্য কস ইন্টিগ্রাল ফর্মুলা হইতো। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। বুঝছো? জি স্যার। ঠিক আছে, মানে আচ্ছা। হ্যাঁ, যে সমীকরণের মানটা দেওয়া দেবে ওই মান থেকে তার বড় হইলে মানে স্যার আমার এইটা হবে। হ্যাঁ, বৃত্তের বাইরে পড়তে হবে, বৃত্তের ভিতরে পড়লে জি বাদ। স্যার। জি স্যার, বুঝতে পারছি, আচ্ছা, এখন ধন্যবাদ দেখো স্যার। এক্সাম্পল 14 দেখো। এক্সাম্পল 14, এখন এক্সাম্পল 14 তে দেখো এটা দেওয়া আছে, এই যে এই একটা ফাংশন দেওয়া আছে, ধরো আমাদের এইটা একটা ইন্টিগ্রেশন করতে হবে। এই যে এখানে যে একটা সি কার্ভ দেওয়া আছে, এই কার্ভ বরাবর কি করতে হবে? এই ইন্টিগ্রেশনটা, এই ফাংশনের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তাহলে যেখানে সিটা আসলে কি, এখন সি তুমি জানো না সিটা আসলে কি, সিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? মডুলাস জেড ইকুয়াল টু কত দেওয়া আছে? হাফ। যে কার্ভটা দেওয়া আছে সেই কার্ভের নাম কি? দেখো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এই এই অংশটুকুকে জেড এর সাপেক্ষে, আর কোন বরাবর ইন্টিগ্রেশন করবা? একটা কার্ভ, কার্ভ বরাবর। সেই কার্ভটা কি? সেই কার্ভটা কি? একটা সার্কেল। এখন তুমি যদি এটাকে না ভাঙাইতে পারো তাহলে কিন্তু তুমি বুঝবা না এটা সার্কেল কিনা। তাই মডুলাস অফ জেড ইকুয়াল যদি হাফ হয়, তাহলে মডুলাস অফ জেড ইকুয়াল টু ধরো হাফ। তাহলে মডুলাস অফ জেড মানে কি বলো? x প্লাস আই ওয়াই IUI ইকুয়াল টু করো হাফ। আচ্ছা, তারপরে আমরা সরাসরি লাইন লিখে দেই। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। রুটটা দুই পাশে চলে যায়, তাহলে কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। ইকুয়াল টু হাফ স্কয়ার, নাকি? জি স্যার, 1/4। না, 1/4 লেখার দরকার নেই, আমাদের সূত্র অনুযায়ী এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, আমরা সেই ফরম্যাটে রাখলাম। তাহলে দেখো এই বৃত্তটা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী। আর বৃত্তের ব্যাসার্ধ কত? হাফ। হাফ। তাহলে একটা বৃত্ত মূল বিন্দুগামী আঁকলাম, আর তার কত ব্যাসার্ধ অনুযায়ী একটা বৃত্ত আঁকলাম। এই পয়েন্টটা কত? এই পয়েন্টের নাম কি? হাফ। হাফ। তাহলে যেখানে তুমি আঁকো ব্যাসার্ধ বৃত্তের কত? হাফ। দেখো আমাদের যে বিন্দুর জন্য আনডিফাইন্ড হচ্ছে সেই বিন্দুটা কত? কত জন্য আনডিফাইন্ড হচ্ছে? -1। এই -1। দেখো তুমি জাস্ট খেয়াল করবা, এই z প্লাস 1 ইকুয়াল টু যদি শূন্য হয়, হর যদি শূন্য হয় তাহলে তো আনডিফাইন্ড হবে, নাকি? জি স্যার। কখনো এখানে মিডল টার্ম করা লাগতে পারে, বাট তুমি দেখবা যে হর যেটা আছে সেটা সমান সমান শূন্য লিখলে তো সেটার জন্য আনডিফাইন্ড হবে, নাকি? z ইকুয়াল টু কত? -1। -1। z ইকুয়াল টু -1 হওয়া মানে x আর y স্থানাঙ্ক কত? z ইকুয়াল টু মানে কত? x প্লাস iy ইকুয়াল টু -1 প্লাস ইমাজিনারি পার্ট আছে? না ইমাজিনারি স্যার। কত? 0। i ইনটু ধরো 0 লিখলাম আমাদের বোঝার স্বার্থে। তাহলে x এর স্থানাঙ্ক কত? -1। আর y স্থানাঙ্ক কত? 0। 0। তাহলে আমরা এটা যে মূল যে সমীকরণে বসাই, এখানে হচ্ছে ধরো 0 থেকে এটা হচ্ছে -1, 0 এই বিন্দু, নাকি? জি এটা স্যার। কি বৃত্তের ভিতরে পড়ছে না বৃত্তের বাইরে পড়ছে, যে জন্য বাইরে। অসংজ্ঞায়িত হয়? বাইরে। তাহলে আমরা বাইরে পড়ছে মানে হচ্ছে এইখানকার বৃত্তের ভিতরে কোন বিন্দুর জন্য এই আনডিফাইন্ড হবে ফাংশনটা কি না। আনডিফাইন্ড হবে? না স্যার, যেটার জন্য আনডিফাইন্ড হয় সেটা কোথায়? বাইরে। বৃত্তের বাইরে। তাহলে আমি সরাসরি ইন্টিগ্রেশন ইকুয়াল টু কত লিখে দিতে পারবো? 0। 0। 0। ওই তোমাদের সূত্র অনুযায়ী যে এই শর্ত স্যাটিসফাই করে, তাহলে কি সরাসরি ইন্টিগ্রেশনটা কি ইকুয়াল টু কি লিখে দিব? 0 লিখে দেব। 0 লিখে দিব। কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আরো দেখি এক্সাম্পল। আচ্ছা
দেখো এইটা দেখো, এটা কি বলছে, এটা হচ্ছে আমাদের এইটার বৃত্ত সংখ্যা। তোমরা একটু খেয়াল রাখবা, জেড কে অর্থাৎ ইমাজিনারিকে রিয়েলে আনা শিখতে হবে। তাহলে জেড প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তোমরা একজন বলো তো কি করবো আমরা প্রথমে। ধরো আমি লিখলাম জেড প্লাস ওয়ান, ধরো জেড প্লাস ওয়ান ইকুয়াল টু ধরো কত আছে ওয়ান। এরপর আমরা কি লিখবো, x plus iy plus 1 IY plus এক্স প্লাস ধরো আই ওয়াই plus প্লাস 1 ওয়ান equal ইকুয়াল to টু কত 1. ওয়ান। 1. এবার কি লিখবো, স্যার রুট ওভার না X রুট ওভার না, square রুট ওভার না, এটার ভিতর মডুলাসের ভিতর রিয়েল পার্টটাকে আলাদা করো। মডুলাসের ভিতর x রিয়েল পার্ট plus কি, 1 x plus 1 X plus plus 1 iy এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই মডুলাস দিলাম ইকুয়াল টু কত 1. ওয়ান। এবার করো, এবার এবার করলে কত হবে, root over x Root plus over- 1 whole square. প্লাস ওয়াই স্কয়ার। তো রুট ওভারটাকে আমি ওই পাশে দিয়ে দিলাম স্কয়ার করে, জি স্যার জি তাহলে কত আসবে, স্যার। এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস প্লাস y স্কয়ার y ওয়াই square স্কয়ার ইকুয়াল equal টু কত to আসবে, জিরো। তাহলে 1. আমাদের এই বৃত্তের কত কেন্দ্র কত, -1 এই দেখো তো সূত্র অনুযায়ী কি তোমাদের x মাইনাস এইচ min- হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে k হোল whole স্কয়ার square ইকুয়াল টু ধরো আর স্কয়ার। এটা তোমরা এসএসসি তে পড়ে আসছো। তাহলে এখানে আছে কত মাইনাস, কিন্তু আমাদের এখানে কত আছে প্লাস। তাহলে আমাদের Plus. আসলে বৃত্তের কেন্দ্র কত হবে, -1 আর এখানে y মাইনাস 0 হোল স্কয়ার, মানে কে Zero. জায়গায় কত আছে 0. -1, 0 হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র নাকি, জি স্যার কেন্দ্র কত বৃত্তের, -1 0. -1 0। অর্থাৎ এই যে বৃত্তটা সমীকরণ দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র কত, এই যে দেখো -1 0 কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকছে। আর বৃত্তের ব্যাসার্ধ কত, ওই যে স্কয়ারটা ওই পাশে রুটটা ওই পাশে চলে গেলে ওয়ান, মানে ওই পাশে চলে ওয়ান স্কয়ার হয়ে যাবে। ওয়ান স্কয়ার হওয়া মানে ব্যাসার্ধ আসলে কত, 1 বুঝো নাই, 1 স্যার ওই যে আমরা একটু আগে যেটা করলাম আর কি, অর্থাৎ আমরা যেটা করলাম এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত ছিল, ওয়ান। ধরো রুট ওভার যদি এরকম থাকে, তো ওই রুটটা দুই পাশে চলে যায় হোল স্কয়ার হয়ে, তাহলে কত আসবে 1 স্যার ওয়ান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওয়ান। তাহলে -1 0 আর বৃত্তের ব্যাসার্ধ কত, ওয়ান নাকি। 1 জি আচ্ছা স্যার এখন দেখবো যেটার জন্য আনডিফাইন্ড হইতে পারে বৃত্তটা, অর্থাৎ যেটাকে আমরা বলি পোল, এই সেই পার্টটা কি বৃত্তের ভিতরে পড়ছে নাকি বৃত্তের বাইরে পড়ছে, তাই না। তাহলে দেখো, তাহলে আমাদের কখন এটা হবে, এই আনডিফাইন্ড হবে কোনটার জন্য, যদি হর কি হয়, 0 হয় মানে হর ইংরেজি কি, denominator. ডিনোমিনেটর। আচ্ছা তাহলে আমাদের হর যেটা মিডল টার্ম হয় না, এটা তোমরা ছোটবেলায় সূত্রটা শিখছি, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি শূন্য হয়, তার কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত, টুয়াইস এ। এই সূত্রটা পড়ছো না তোমরা, জি স্যার জি স্যার সবাই পড়ছো, সবাই পড়ছো, জি স্যার আচ্ছা ঠিক আছে। তাহলে এই মাইনাস বি কত, মাইনাস তো আছে, আর বি কত 2, 2 -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে কত 2 স্কয়ার 2 স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু 5 মানে কত হবে -20। 5 জি আচ্ছা আর নিচে হবে কত টুয়াইস এ, তাহলে টুয়াইস এ হইলো, তাই না। আচ্ছা এখন দেখো উপরে কি থাকলো, উপরে থাকলো -2, এখানে ধরো 20 থেকে 16i, ধরো -1 এর পরিবর্তে আমরা i স্কয়ার লিখতে পারি, তাহলে 16i স্কয়ার। তাহলে রুট থেকে বাইর করে ফেললে তাহলে 16 কত হবে 4 আর i স্কয়ার মানে কত i, তাই না। আচ্ছা আমি যদি উপরে কমন নেই, 2 যদি কমন নেই, তাহলে কত আসবে -1 প্লাস মাইনাস টুয়াইস i, সেই 2টা নিচে 2 এর সাথে কেটে গেল, ঠিক আছে নাকি বুঝো নাই, আমি তো উপরে একটা 2 কমন নেই এখানে, স্যার এই আইটা কেমনে কোন আইটা, এআই, ওই যে 4 আচ্ছা এটা থেকে এখানে কত আসবে 4 থেকে কত -16 না, জি স্যার এখন -1 equal to i square. মানে i স্কয়ারের জায়গায় তুমি লিখলে -1 আর এখানে থাকবে কত 16, তাহলে কত আসবে 4i 4i, কেমন। জি স্যার এবার 2 কমন নাও, 2 কমন নিলে কত থাকে উপরে 1 -1
প্লাস মাইনাস plus টুয়াইস আই, minus 2i. আর সেই টুটা যেটা কমন নিলে সেটা নিচে 2 সাথে কেটে গেল। জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে মনে রাখবা, তাহলে এখানে আমাদের কয়টা বিন্দু পাচ্ছি আমরা, পোল কয়টা পাচ্ছি? স্যার টোটাল দুইটা। 4টা বিন্দু। -1 প্লাস টুয়াইস আই, আর এটা হচ্ছে -1 minus 2i. মাইনাস টু। সেখানে আমরা দেখবো এই দুইটা বিন্দু আসলে বৃত্তের ভিতর পড়ে কিনা। আচ্ছা, তাহলে দেখো জেড ইকুয়াল টু যদি -1 প্লাস টুয়াইস আই হয়, তাহলে আরেকটা জেড ইকুয়াল টু কত পাইলাম আমরা? জেড এর মান কয়টা পাইছি? দুইটা স্যার। দুইটা। এখন দেখো জেড ইকুয়াল টু -1 টুয়াইস প্লাস টুয়াইস আই মানে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু কত? -1 ধরো প্লাস 2i। এখন তাহলে প্রথমটার ক্ষেত্রে x আর y এর স্থানাঙ্ক কত? -1 2 এই দেখো x এর জায়গায় -1 রিয়েল পার্ট, আর y এর জায়গায় কত? 2। 2 তাহলে -1 আর 2। এখন দেখো -1 2, তাহলে ধরো এখান পর্যন্ত আসলাম ঠিকই, -1 আসলাম x অক্ষ বরাবর, তারপর y অক্ষ বরাবর 2 তে গেলাম। এটা 1 একক, এটা কত? 2 একক, তাই না? জি জি স্যার। স্যার। -1 প্লাস টুয়াইস এটা কি বৃত্তের ভিতরে পড়তেছে না উপরে নাকি বাইরে? বাইরে স্যার। বাইরে স্যার। বাইরে। আচ্ছা, গুড। এবার দেখো এরপরে আছে কত, আরেকটা কত আছে -1 মাইনাস টুয়াইস আই। তো -1 মাইনাস টুয়াইস আই মানে কত, স্থানাঙ্ক কত? -1 -2 -1 -1, -2, কারণ রিয়েল পার্ট -1, ইমাজিনারি পার্ট -2। তাহলে -1 পর্যন্ত আসলাম, আইসা এই নিচে -1 -2 এই পর্যন্ত আসলো। বৃত্তের ভিতরে পড়লো না এই বৃত্তের বাইরে পড়লো? বাইরে স্যার। তাহলে দুটার জন্য সে বৃত্তের বাইরে, মানে এই বৃত্তের মধ্যে এমন কোনো বিন্দু নাই যার জন্য এই ফাংশনটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হবে। আনডিফাইন্ড হবে। সব বিন্দুর জন্য ডিফাইন্ড। তার মানে আমরা সরাসরি ইন্টিগ্রেশন ইকুয়াল টু কত লিখে দিতে পারি? 0 যে ইন্টিগ্রেশন দেওয়া আছে সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট কত? 0। তোমরা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার এরকম কি হইতে পারে একটা বাহিরে একটা ভিতরে? অবশ্যই হতে পারে। তখন যেটার জন্য ভিতরে হবে সেটার জন্য ফর্মুলা ব্যবহার করব আমরা। ওই যে তখন আমরা নেক্সট ক্লাসে যখন আমরা ফর্মুলা ব্যবহার করব তখন। জি স্যার, ডান। বুঝতে পারছো? জি স্যার। অবশ্যই দুটোই বাইরে হইতে পারে, একাধিক বাইরে পড়তে পারে, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে एग्जांपल 16 নম্বরটা তোমরা একটু দেখো। ওকে, एग्जांपल 17 দেখো। তাহলে আমাদের এই যে এটা একটা, এখন দেখো এই যে এখানে একটা বৃত্ত দেওয়া আছে না, বৃত্তের মতো জি স্যার। দেখতে পাচ্ছ? এটা মানে হচ্ছে একটা ক্লোজড ইন্টারভাল, মানে আমাদের যে আমাদের ধরো কার্ভটা দেওয়া থাকবে সেটা নিশ্চিতভাবে একটা বক্স, অর্থাৎ কমপ্লিট বক্স। দেখো এখানে কয়টা দেওয়া আছে, কয়টা শীর্ষবিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক কয়টা দেওয়া আছে? 4টা। চারটা। চারটা মানে হচ্ছে আমাদের এই এই কার্ভটা আসলে যে কোনো বিন্দু, ওইখানে যেমন আগের বৃত্তগুলোতে যে কোনো একটা পার্ট এঁকে দিলে হয়তো, তোমার ব্যাসার্ধ যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে হইতো। কিন্তু আমাদের ধরো এই যে এখানে চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে, মানে চারটা দিয়ে একটা ক্লোজ, অর্থাৎ একটা বক্স করে দিল, অর্থাৎ এটার পুরোটুকু চারটা বিন্দু মিলে যেতে হবে। হ্যাঁ, এটাকে বলে আমরা ক্লোজড কার্ভ বা ক্লোজড ইন্টারভাল। দেখো আমাদের এখানে নিশ্চিতভাবে আমাদের শিওর যে আমাদের, এখন দেখো এখানে পোল, এখানে এটার অর্ডার কত? 3 এটার অর্ডার কত? 1 1। ওকে, ফাইন, এটা আমরা পরে আলোচনা করব। পোল অফ অর্ডার 3, পোল অফ অর্ডার 2, 1। তাহলে এখন আমাদের তাহলে এইটা আনডিফাইন্ড হওয়ার জন্য কি হওয়া লাগবে? স্যার জেটের মান এই হর শূন্য হওয়া লাগবে, হর 0 হতে হবে। শূন্য হতে হবে না, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এটা। জি স্যার। তাহলে আমাদের এই যে এই হর শূন্য করতে গেলে আমাদের কি করতে হবে? এটা ইকুয়াল টু ধরো এই z+2 হোল কিউব ইকুয়াল টু কত আসবে? 0 আসবে, তাই না? তাহলে ধরো তাহলে z এর ভ্যালু কত আসবে? দাঁড়াও, এগুলো আমি হাতে লিখতেছি তো, টাচ ল্যাপটপ, মাউসে লিখি, -2 z+2 হোল কিউব ইকুয়াল টু ধরো 0 আসলো। তাহলে z ইকুয়াল টু কত আসবে? z+2 আমাদের এখানে কয়টা? 3টা স্যার। z+2 z+2। আচ্ছা, আগে তুমি z+2 ইকুয়াল টু কত আসবে এই মনে রাখবা, অবশ্যই মনে রাখবে এখানে যে কয়টা ঘাতি, যেটা এখানে কয় ঘাতি, সূত্র দিয়ে ভাঙো, যেটার পাওয়ার কয়টা আসবে? 3টা। 3টা। তাহলে যেটা রুট কয়টা আসবে? 3টা। -2 -2 -2। কেমন? এখন যে কোনো একটার জন্য নির্ণয় করলে বাকিগুলো হয়ে যাবে, কিন্তু তুমি যখন লিখবা বা দেখাবা তখন কিন্তু এই তিনটাই তোমাকে দেখানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আগে আমাদের কাজ হচ্ছে আগে আমাদের ইয়েটা বের করে নেওয়া, অর্থাৎ এই যে বৃত্ত দেখ, রেক্টেঙ্গেল দেখ, যেটাই দেওয়া থাকুক না, আমাদেরকে আগে কার্ভটা আইডেন্টিফাই করে নেওয়া। এখন দেখো আমাদের এখানে স্থানাঙ্ক কয়টা আছে? এটা কয়টা স্থানাঙ্ক? এটার স্থানাঙ্ক কত? x আর y স্থানাঙ্ক
এটা কত? স্যার 1 আর 1 1 1 1। এই রিয়েল পার্ট হচ্ছে 1, ইমাজিনারি পার্টের স্থানাঙ্ক কত? শুধু আই দেওয়া আছে মানে কত? 1। 1 তাহলে আমি যদি এক্স ওয়াই তে কনভার্ট করতে চাই তাহলে প্রথম বিন্দুটা কত? 1 এই 1 থেকে উপরে এক ঘর আসবো, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এক ঘর যাব। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কত? 1 প্লাস আই। কেমন? আচ্ছা, তারপরটা কত? স্যার 2 1 2 1 2। রিয়েল পার্ট হচ্ছে 2, ইমাজিনারি পার্ট হচ্ছে কত? 1। তাহলে কত আসবে? 2 1। আচ্ছা, তারপরটা 2 2 স্যার 2 2 এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর কত? 2 ঘর এইখানে। আর তারপরেরটা 1 এক্স 2 অক্ষ বরাবর এক ঘর, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর। তাহলে এখানে আসলাম। তাহলে আমাদের এইটা ইন্টারভাল সবগুলো কি হয়ে গেল? ক্লোজ, তাই না? আচ্ছা, এখন দেখো আমাদের যে পোলটা দেওয়া আছে সেই পোলটা কি এটার ভিতরে পড়ে নাকি এটার বাইরে পড়ে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো। কেমন? আচ্ছা, তাহলে প্রথমটা করলে z+2 হোল কিউবকে যদি আমি শূন্য করি, মানে পুরোটা ইকুয়াল টু ধরো শূন্য করলাম, তাহলে হয় এটা ইকুয়াল টু শূন্য আর না হয় এটা ইকুয়াল টু শূন্য, তাই না? জি এটা স্যার শূন্য করলে যেটা মান কত পাবো আমরা? -2 -2। পোল অফ অর্ডার কত? 3 স্যার 3 3। আচ্ছা, এখন দেখো z ইকুয়াল টু -2 মানে আসলে কত? যদি আমি রিয়ালে কনভার্ট x আর y তে কনভার্ট করতে চাই, z ইকুয়াল টু -2, তাহলে x প্লাস i y y ইকুয়াল টু -2 -2 প্লাস ধরো i ইনটু কত? 1 0 0। এই স্যার i 0 স্যার ইনটু 1 সরি মানে তো i ইনটু 1 মানে তো i থাকলো, আমাদের এখান থেকে জি কিছু স্যার নাই, ইমাজিনারি পার্টে কিছু আছে না স্যার স্যার নাই। তাহলে এটাকে যদি স্থানাঙ্কে লিখি তাহলে কত আসবে? 2 -2 0 -2, 0, তাই না? তাহলে জি এখন স্যার দেখো x অক্ষ বরাবর কত? -2 -2 নাকি? জি স্যার এটা ধরো এক একক ধরো আসলাম, আর এইদিকে আর এক একক আসলাম, তাহলে কয় একক হইলো? 2 একক। জি স্যার এখানে কি আমাদের আমাদের কি এখানে এইটা কি এই বৃত্তের ভিতরে, এই রেক্টেঙ্গুলার ভিতরে পড়ার কি কোনো চান্স আছে? না না স্যার স্যার নাই। তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপরের পার্টটা তোমরা একটু দেখো, আমি একটু ফোন দিচ্ছি। আচ্ছা দেখো, এই যে z ইকুয়াল টু প্লাস মাইনাস টোয়াইস এর জন্য বাকি রইলো নাকি? তাহলে আরেকটা কত রইলো? z স্কয়ার ইকুয়াল টু কত? 4। z ইকুয়াল টু যদি 4 হয় তাহলে z স্কয়ার ইকুয়াল টু 4 হয় তাহলে z স্কয়ার ইকুয়াল টু কত হবে? -4। -4 -4 মানে আসলে কত? 4i স্কয়ার। তাহলে z ইকুয়াল টু কত আসবে? প্লাস মাইনাস 2i টোয়াইস i, তাই না? জি স্যার তাহলে z এর মান আসলে কয়টা আসলো? একটা টোয়াইস i আর একটা -2 আছে আর একটা টোয়াইস i। কারণ এখানে z কয় ঘাতি? 3 দ্বিঘাত, কোয়াড্রেটিক, তাহলে তার রুটও কয়টা থাকবে? 2টা 2টা। তাহলে আমাদের টোয়াইস i, তাহলে z ইকুয়াল টু যদি টোয়াইস এর জন্য প্রথমে করো, টোয়াইস এর জন্য করো, তাহলে কত আসবে? x প্লাস i y ইকুয়াল টু কত? রিয়েল পার্ট আছে? না স্যার তাহলে 0 কত লিখবা? 0 প্লাস 0 + 2i 2 টোয়াইস i। তাহলে x আর y এর স্থানাঙ্ক কত? 0 2 0, 2 2। তাহলে 0 দেখো এখানে 0, তারপর y কতবার ওয়াজ যাবা? কয় একক? এক একক। 2 একক তাহলে এখানে আসে, এটা কি এই রেক্টেঙ্গুলার ভিতরে পড়ছে? না স্যার বাইরে বাইরে। আচ্ছা, এরপরে কত আসবে? আরেকটা কত ছিল? -2 নাকি? জি স্যার তাহলে ওইটার ক্ষেত্রে আসলে কত? 0 -2 নাকি? জি স্যার তাহলে এই যে x 0 আর এক একক
2 একক এখানে, এটা কি রেক্টাঙ্গুলার ভিতরে পড়ছে? না না স্যার তাহলে সব বিন্দুর জন্য সে কি হচ্ছে? জি আনডিফাইন্ড হচ্ছে। এমন কোন বিন্দু কি রেক্টাঙ্গুলার ভিতর আছে এই স্থানাঙ্কগুলোর ভিতর? না স্যার না স্যার তাহলে সরাসরি ইন্টিগ্রেশন ইকুয়াল কত লিখবা? 0 0 বুঝে আসছে? জি জি স্যার স্যার আজকে এই পর্যন্ত লেকচার। বুঝতে পারছো তোমরা? জি স্যার কার কোনো অসুবিধা আছে? একদম ধরো যারা অমনোযোগী ছিল তাদের কোনো অসুবিধা?